বিসিএস লিখিত পরীক্ষায় বিজ্ঞান ১০০ নম্বরের একটা পরীক্ষা হয় বিসিএস লিখিতে। এই পরীক্ষাটাতে পিওর সায়েন্স থেকে আসে হচ্ছে ৬০ নাম্বার। তো আজকে যে পিওর সায়েন্স তার মধ্যে থেকে আলোর থেকে যে বিষয়গুলো জানতে হবে এবং পড়তে হবে সেগুলো হচ্ছে আলোচনা করি। আলোর বৈশিষ্ট্যের মধ্যে আছে যে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা বা যে বাহ্যিক কারণ আমাদের দেখতে সাহায্য করে বা দর্শনের অনুভূতি জাগায়। বিজ্ঞানী আল হাসান, যিনি হচ্ছে ইউরোপে আল হাজেম নামে পরিচিত, তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রথম প্রমাণ করেন যে বাহ্য বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লেই সেই বস্তু আমরা দেখতে পাই। আর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ ms/1। আলোর বৈশিষ্ট্য হচ্ছে আলো অদৃশ্য, শূন্য মাধ্যমে আলো চলতে পারে না। আলোর সংজ্ঞা বললে আলো এক প্রকার শক্তি যা বা বাহ্যিক কারণ যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। এরপরে আলোর প্রকৃতি হচ্ছে আলো কোনো সরল স্বচ্ছ মাধ্যমে আলো সরল পথে। এরপরে আলোর আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে আলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমাবর্তন, বিচ্ছুরণ ঘটে। আলো এক প্রকার শক্তি, আলো এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ, আবার কোনো ঘটনায় আলো কণার নেই, আবার কোনো ঘটনায় আলো তরঙ্গের নেই আচরণ করে। এরপরে হচ্ছে বর্ণালী। বর্ণালী হচ্ছে যে সূর্যের সাদা আলো যে সরু ছিদ্র পথে কাচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়ার সময় তা প্রিজম দিয়ে বিচ্ছুরিত হয়ে রংধনুর মতো যে ৭ রঙের প্রশস্ত ব্যান্ড সৃষ্টি করে, এই সমাবেশকে বর্ণালী বলে। তো বিভিন্ন বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানতে হবে। বেতার তরঙ্গ হচ্ছে ১ মিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত এই তরঙ্গের রেঞ্জ। এটি ব্যবহৃত হয় হচ্ছে টিভির সিগন্যাল, এমআরআই মেশিন ইত্যাদিতে। এরপরে হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে ১ মিলিমিটার থেকে ১ মিটার। মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয় হচ্ছে মাইক্রোওয়েভ আলো ব্যবহৃত হচ্ছে রাডার এবং মাইক্রোওয়েভে। এরপর হচ্ছে অবলোহিত রশ্মি, এর রেঞ্জ হচ্ছে ৭৮০ ন্যানোমিটার থেকে ১ মিলিমিটার। এটি হচ্ছে রিমোট কন্ট্রোল এবং অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়। এরপর দৃশ্যমান অঞ্চল হচ্ছে ৩৮০ ন্যানোমিটার থেকে ৭৮০ ন্যানোমিটার, যেটা হচ্ছে আমরা দেখতে পারি। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি ১০ ন্যানোমিটার থেকে ৩৮০ ন্যানোমিটার। এটি জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। এক্স রে এটা হচ্ছে ০.০১ ন্যানোমিটার থেকে ১০ ন্যানোমিটার এটার রেঞ্জ। এরপরে গামা রশ্মি, এটা হচ্ছে ০.০১ ন্যানোমিটারের কম। এটি ক্যান্সার চিকিৎসা এবং খাদ্য, শস্য, অণুজীব ধ্বংসে ব্যবহৃত হয়। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অঞ্চল গুলো জানতে হবে। এগুলা বিভিন্ন সময় আসে। ভায়োলেট বা বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে ৩৮০ থেকে ৪২৪ ন্যানোমিটার। ইন্ডিগো বা আসমানি এর রেঞ্জ হচ্ছে ৪২৪ ন্যানোমিটার থেকে ৪৫০ ন্যানোমিটার। ব্লু বা নীলের রেঞ্জ হচ্ছে ৪৫০ থেকে ৫০০ ন্যানোমিটার। গ্রিন বা সবুজের রেঞ্জ হচ্ছে ৫০০ থেকে ৫৭৫। হলুদ আলোর রেঞ্জ হচ্ছে ৫৭৫ থেকে ৫৯০ ন্যানোমিটার। অরেঞ্জ বা কমলা হচ্ছে ৫৯০ থেকে ৬৪৭। আর রেড বা লাল এর রেঞ্জ হচ্ছে ৬৪৭ থেকে ৭৮০ ন্যানোমিটার। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ কিন্তু লাল আলোতে ভালো হয়। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি এটি সূর্যের আলোতে উপস্থিত অত্যন্ত ক্ষতিকর রশ্মি, যা হচ্ছে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। এটি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা ছোট, কিন্তু এক্স-রে অপেক্ষা বড়। অর্থাৎ এটি ১০ থেকে ৩৮০ ন্যানোমিটার এর রেঞ্জ। রশ্মি মূলত ৩ ধরনের, এ, বি ও সি। আমরা যেহেতু বিষুবীয় অঞ্চলের কাছাকাছি, তাই আমাদের দেশে হচ্ছে এ এবং বি বেশি পাওয়া যায়। এটি মূলত ছড়াই হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা রশ্মি বেশি থাকে। অতিবেগুনি রশ্মির দুটো উপকারী দিক হচ্ছে এটি ভিটামিন ডি সংশ্লেষণ করে আমাদের শরীরে, ত্বকে। এরপরে এটি জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়।
এর অপকারী দিক অনেক, যেমন এটি চর্ম ক্যান্সার সৃষ্টি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা এর কারণে কমে যায়, চোখে ছানি এবং অন্ধত্ব বেড়ে যায়, খাদ্যশস্যের ক্ষতি হয়, এটি বীজের উৎকর্ষতা নষ্ট করে, প্রাণী জগতের অনেক প্রাণীর বিলুপ্তি। এরপরে হচ্ছে অবলোহিত রশ্মি। এটি মূলত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য লাল রঙের সামান্য বেশি, অর্থাৎ 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার এর রেঞ্জ অবলোহিত রশ্মির। এর অবস্থান দৃশ্যমান লাল রঙের পরে ও মাইক্রোওয়েভ এর আগে। আমরা জানি যে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে পরে শুরু হয়। এরপরে হচ্ছে এটি খালি চোখে দেখা যায় না। সূর্য এবং কাঠের আগুন এই রশ্মির উৎস। 1800 সালে বিজ্ঞানী হার্সেল এটি আবিষ্কার করেন। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এটি জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। এক্স রে এটা হচ্ছে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার এটার রেঞ্জ। এরপরে গামা রশ্মি, এটা হচ্ছে 0.01 ন্যানোমিটারের। এরপরে আরো কিছু ব্যবহার আছে। এমআরআই যে মেশিন, ওখানে এমআরআই মেশিনের ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মাংসপেশিতে ব্যথার যে নিরাময়, তাতে অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়। উচ্চ রক্তচাপ চিকিৎসায়, ক্যান্সার কোষ ধ্বংসে এবং ফিজিওথেরাপিতে ব্যবহৃত হয়। এরপর লেজারের ফুল মিনিংটা মুখস্থ রাখতে হবে। লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এটা হচ্ছে লেজারের ফুল মিনিং, ফুল ইলাবোরেশন। এরপরে বিকিরণের উদ্দীপ্ত নিঃসরণ দ্বারা আলোর বিবর্ধন, এটা হচ্ছে বাংলা। মাইম্যান 1960 সালে লেজার আবিষ্কার। লেজারের বৈশিষ্ট্য হচ্ছে এর রশ্মির তীক্ষ্ণতা খুব বেশি হয়, এটি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল ভাবে যায়, এটি মনোকমেটিক বা একবর্ণী হয়, এটি হচ্ছে পানি দ্বারা শোষিত হয় না, এটি সুসংহত, উজ্জ্বল এবং তীক্ষ্ণ। লেজারের কিছু ব্যবহার। লেজার হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় লেজারের রশ্মি ব্যবহৃত হয়। কঠিন বস্তুতে গর্ত করা, জোড়া দেওয়া, ঝালাইয়ের কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়। টেলিভিশনের ব্যবহার আছে। নিখুঁত জরিপ কাজে ব্যবহার হয়। চক্ষু, দাঁতের চিকিৎসায় ব্যবহার হয়। রকেট, কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণে লেজার ব্যবহার হয়। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি এটি সূর্যের আলোতে উপস্থিত অত্যন্ত ক্ষতিকর রশ্মি, যা হচ্ছে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। এটি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা ছোট, কিন্তু এক্স-রে অপেক্ষা বড়, অর্থাৎ এটি 10 থেকে 380 ন্যানোমিটার এর রেঞ্জ। এরপরে বারকোড রিডারে লেজার ব্যবহৃত হয়। তারপর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রে, এরপরে ভিডিও ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে যাচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, আলো হচ্ছে আমরা জানি যে আলো একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম, যেমন কাঁচ। এখানে আলোক রশ্মি সবসময় সরল পথে এবং একই বেগে চলে, কিন্তু আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে কোনো তলের উপর আপতিত হয়, তখন মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আমরা জানি যে আলোর চার বা পাঁচ ধরনের আলোর বৈশিষ্ট্য আছে: প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ। হ্যাঁ, তার মধ্যে আলো প্রতিফলন, যে কোনো তলে যদি আলো আপতিত হয়, তো কিছু আলো ওখানে শোষিত হয়, কিছু আলো যেগুলো শোষিত হতে পারে না, সেগুলো হচ্ছে আলো, সেই আলোগুলো হচ্ছে প্রতিফলিত হয়। প্রতিফলিত আলো প্রথম মাধ্যমে আবার ফিরে আসে এবং এটাকেই আলোর প্রতিফলন বলা হয়। যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি বাধা পেয়ে ফিরে আসে তাকে হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বলে। আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা মূলত দুইটি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে আপতিত আলো প্রতিফলকের উপর কত কোণে আপতিত হচ্ছে, আর আরেকটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি। অর্থাৎ যদি স্বচ্ছ মাধ্যম হয় তাহলে হচ্ছে আলো কতটুকু প্রতিফলিত হবে, অস্বচ্ছ মাধ্যম হলে কতটুকু প্রতিফলিত হবে। প্রতিফলনের দুইটা সূত্র আছে।
আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সবসময় সমান। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠের উপরে নিয়মিত বা সুষম প্রতিফলন। এটা হচ্ছে নিয়মিত বা সুষম প্রতিফলন হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর সামান্তরিক সমান্তরাল উৎস বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। একে হচ্ছে নিয়মিত বা সুষম প্রতিফলন বলা হয়। এটা হচ্ছে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। এটি হচ্ছে একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল বা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় না, অর্থাৎ বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ছড়িয়ে পড়ে, কিন্তু পড়ার সময়ে সমান্তরালভাবে আলোকরশ্মি পড়তেছে, কিন্তু যখন সেটা প্রতিফলিত হয়ে আসে তখন বিক্ষিপ্তভাবে আসে, কারণ প্রতিফলক তলটা ছিল না, প্রতিফলক তলটা সমতল ছিল না। এরপরে যাচ্ছি আলোর প্রতিসরণে। প্রতিসরণ বলা হয়েছে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অপর স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকেই আলোর প্রতিসরণ বলে। আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে বায়ু থেকে ঘন মাধ্যম পানিতে প্রতিষ্ঠিত হলে দেখা যায় যে ঘটনাগুলি হয় সেগুলো হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়, অর্থাৎ যে রশ্মিটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যায়। আর বিপরীতভাবে আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিসরণের দুইটা সূত্র আছে। সূত্র দুটি হচ্ছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এরপরে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। একে স্নেলের সূত্র বলে। স্নেলের সূত্র হচ্ছে যে আমরা জানি ইটা দিয়ে প্রকাশ করা হয়। এরপরে বারকোড রিডারে লেজার ব্যবহৃত হয়। তারপর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রে, এরপরে ভিডিও ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়। এর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে প্রতিসরণের একটা ঘটনা। এটা হচ্ছে যখন আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণভাবে ঘনমাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকেই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য দুইটা শর্ত আছে। শর্ত দুইটা হচ্ছে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে, আপতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে বেশি হবে। অর্থাৎ
যদি আমরা হীরার ক্ষেত্রে বলি যে হীরার পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য এর মান অবশ্যই 24 ডিগ্রি। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। বিভিন্ন ধরনের উপাদান দিয়ে লেন্স তৈরি হতে পারলেও বেশিরভাগ লেন্সই কাঁচা দ্বারা নির্মিত। কাঁচ, কোয়ার্টজ বা প্লাস্টিক ইত্যাদি দ্বারা নির্মিত হয় লেন্স। লেন্স প্রধানত দুই ধরনের: উত্তল বা অভিসারী বা কনভেক্স লেন্স, অবতল বা অপসারী বা কনকেভ। এরপরে আরো কিছু ব্যবহার আছে। এমআরআই যে মেশিন, ওখানে এমআরআই মেশিনের ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মাংসপেশিতে ব্যথার যে নিরাময়। লেজারের কিছু ব্যবহার। লেজার হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় লেজারের রশ্মি ব্যবহৃত হয়। আহ, তো বিভিন্ন বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানতে হবে। বেতার তরঙ্গ বেতার তরঙ্গ হচ্ছে 1 মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত এই তরঙ্গের রেঞ্জ। এটি ব্যবহৃত হয় হচ্ছে টিভির সিগন্যাল, এমআরআই মেশিন ইত্যাদিতে। এরপরে হচ্ছে এরপর আলোর আরেকটি ঘটনা আছে, আলোর বিচ্ছুরণ। কোনো মাধ্যমে প্রতিসরণের কালে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকেই আলোর বিচ্ছুরণ বলে। যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়াকে আলোর বিচ্ছুরণ বলে। যেমন প্রিজমে সাদা আলো আপতিত হলে তা 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। এর আগে আমরা আলোর বর্ণালীতে পেয়েছি যে আলোক রশ্মি যখন সরু ছিদ্রপথে প্রিজমের উপর সূর্যের সাদা আলো হচ্ছে একটা যৌগিক আলো, কারণ সেখানে হচ্ছে 7টে রঙই আছে। সেটি যখন প্রিজমের উপর আপতিত হয় সরু ছিদ্রপথে, তখন তার থেকে 7টা রঙের আলো পাওয়া যায়। এটাই হচ্ছে বিচ্ছুরণ। নিউটন হচ্ছে এই পরীক্ষাটা করেন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তিনি তিনি ঘরের জানলায় ছোট ছিদ্র করে আলোর গতিপথের স্থাপন করে আলোর গতিপথের স্থানে প্রিজম স্থাপন করে 7টি বর্ণের আলো দেখতে পান। এগুলো হচ্ছে বেনিয়া সহ কলা, অর্থাৎ ভিভ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা। আলোর কণা প্রকৃতি। আমরা আগেই বলেছি যে আলো কণা হিসেবে আচরণ করে, আবার তরঙ্গ হিসেবে আচরণ করে। অবস্থা বিশেষে আলো তরঙ্গ বা কণা হিসেবে আচরণ করে, তবে কখনোই একসঙ্গে কণা তরঙ্গ ধর্ম প্রকাশ করে না। আলবার্ট আইনস্টাইনের মতে আলো হচ্ছে শক্তির একটি রূপ। এটি হচ্ছে কণার ন্যায় আচরণ করে বিভিন্ন প্যাকেট আকারে তরঙ্গ আকারে ভ্রমণ করে, অর্থাৎ আলো তরঙ্গ ও কণা দ্বৈত নীতি অনুসরণ করে। এই ব্যাখ্যার জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। বিভিন্ন ধরনের উপাদান দিয়ে লেন্স তৈরি হতে পারলেও বেশিরভাগ লেন্সই কাঁচা দ্বারা নির্মিত। কাঁচ, কোয়ার্টজ বা প্লাস্টিক ইত্যাদি দ্বারা নির্মিত হয় লেন্স। লেন্স প্রধানত দুই ধরনের: উত্তল বা অভিসারী বা কনভেক্স লেন্স, অবতল বা অপসারী বা কনকেভ। আমরা দেখি যে বিজ্ঞানী আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি। এটি হচ্ছে যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এই ধর্মকে ফটো তড়িৎ ক্রিয়া বলে। হ্যাঁ, যে কম্পাঙ্কে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসৃত হয় তাকে সূচন কম্পাঙ্ক বলে। এই ব্যাখ্যার জন্য বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন। এই তত্ত্বানুসারে একটি সূত্র আছে যে E ইকুয়াল টু ফোটনের শক্তি, H সমান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ সমান হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, E সমান H নিউ। প্রতিসরণের দুইটা সূত্র আছে। সূত্র দুটি হচ্ছে: আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এরপরে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। একে স্নেলের সূত্র বলে। স্নেলের সূত্র হচ্ছে যে আমরা জানি ইটা দিয়ে প্রকাশ করা হয়।
ফটো তড়িৎক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। এটি মূলত একটি তাৎক্ষণিক ঘটনা এবং এর সময় বলতে গেলে 3 × 10⁻⁹ সেকেন্ড। এটি হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোক কম্পাঙ্কের উপর নির্ভরশীল। অর্থাৎ যেই আলোটা পড়তেছে সেই আলোর গতিশক্তির উপর নির্ভরশীল, কিন্তু আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়। যে কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য ফটো প্রবাহিত হলে তা হচ্ছে আলোর তীব্রতার সমানুপাতিক। প্রতিটি ধাতুর জন্য একটি নিম্নতম কম্পাঙ্ক আছে। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, তার কম্পাঙ্ক এই নিম্নতম কম্পাঙ্ক থেকে বেশি না হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয় না। অর্থাৎ যেই আলোটা পড়তেছে সেই আলোটার একটা নির্দিষ্ট, মানে এখান থেকে তড়িৎ ক্রিয়ার সৃষ্টি করার জন্য একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, যার নিচে নামলে তড়িৎ সৃষ্টি হয় না। এটাকে ধাতুর সূচন কম্পাঙ্ক বলে, অর্থাৎ এর দ্বারা সূচন হয়। আলোক কোষ হচ্ছে যেই যন্ত্রের সাহায্যে আলোর তড়িৎ ক্রিয়ার ভিত্তিতে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, তাকে হচ্ছে তড়িৎ কোষ বলে। এটি মূলত 3 প্রকার: আলোক নিঃসরণ কোষ, আলোক বিভব কোষ, আলোক পরিবাহী কোষ। আলোক কোষের গঠন এবং কার্যপদ্ধতি মোটামুটি আইডিয়া রাখতে হবে। এতে একটি হচ্ছে কাচের বাল্ব ব্যবহার করা হয়, যার মধ্যে 2টি ধাতব তড়িৎদ্বার প্রবেশ করানো থাকে, অর্থাৎ বাল্বের ভিতরে। আমরা জানি যে কোনো আমরা ইলেকট্রোপ্লেটিং বা হচ্ছে যে বিভিন্ন ধরনের দ্রবণ থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে গিয়ে দেখেছি যে সেখানে অ্যানোড এবং ক্যাথোড লাগে। সেম এখানেও অ্যানোড এবং ক্যাথোড 2টা তড়িৎদ্বার প্রবেশ করানো হবে এবং ক্যাথোড হিসেবে তামা বা রূপা দ্বারা তৈরি ধাতু ব্যবহার করতে হবে এবং ক্যাথোডের উপর পটাশিয়ামের একটি প্রলেপ থাকবে। আলোক কোষে একটি গ্যালভানোমিটার থাকে। এই গ্যালভানোমিটার দিয়ে ক্যাথোডকে একটি ব্যাটারির সাথে যোগাযোগ করা হয়। কোষের ব্যবহৃত বাল্বটি কখনো কখনো শূন্য থাকে, আবার কখনো কখনো নিষ্ক্রিয় গ্যাস দ্বারা। আলোক কোষ গঠন ও কার্যপদ্ধতি থেকে হচ্ছে আরো জানতে হবে। ক্যাথোডের উপর অতি বেগুনি রশ্মি পতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। নির্গত এই ইলেকট্রন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। আর গ্যালভানোমিটারটি এই তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। তো হচ্ছে এতটুকুই হচ্ছে আলোর থেকে জানতে হবে বিসিএস রিটেনের জন্য। তো আজকে এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।